আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানকে দায়ী করছে আফগানিস্তান। পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে, ভারতের দাবি। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত, দাবি ইসলামাবাদের। মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের পর সিরিয়ার প্রেসিডেন্ট সারাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান। G20 সম্মেলনে অংশ নেবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। কালমেঘির পর ফিলিপাইনে এবার ধেয়ে আসছে ভয়াবহ ফাং ওং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্তে নিজেদের ভয়াবহ সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বন্ধে আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। তুরস্কের ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে বৈঠক চলছিল, তবে শনিবার এই আলোচনা ভেস্তে যায়। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। তবে তালেবান সরকার জানিয়েছে সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানের অসহযোগিতামূলক এবং দায়িত্বহীনতাকে দায়ী করছে তারা। এ বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের সব নিরাপত্তার দায় আফগানিস্তান সরকারের উপর চাপাতে চেয়েছিল, অথচ তারা নিজেদের এবং আফগানিস্তানের কোনো নিরাপত্তার দায়িত্ব নিতে ইচ্ছা দেখায়নি। পাকিস্তানের প্রতিনিধিদের অসহযোগিতামূলক এবং দায়িত্বহীন আচরণের কারণে আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হয়েছে, সেটি নিয়ে কোনো ঝামেলা নেই, এটি অক্ষুণ্ণ থাকবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, একটা পরিপূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে, এর আর কোনো ভবিষ্যৎ নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দশকের পর দশক ধরে চোরাচালান, গোপন অংশীদারিত্ব এবং সন্ত্রাসী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এসব কথা বলেন। জয়সওয়াল বলেন, পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছে। পাকিস্তানের কাজকর্মের দিকে আন্তর্জাতিক দুনিয়ার নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ভারত বিকৃত করে প্রচার করছে। পররাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছে, গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং ভারতের নিজস্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ থেকে মনোযোগ সরানোর লক্ষ্যে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1998 সালের মে মাসে। এতে আরও বলা হয়, পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের দেওয়া প্রস্তাবগুলোকে সমর্থন করে আসছে। ভারতের পরমাণু অস্ত্রের নিরাপত্তার রেকর্ড নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। মেক্সিকোতে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করছিল ইরান। দেশটিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করছে, ওই চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে দেয়। তবে ইরান যদি সফল হতো, তাহলে ইসরায়েল ইরান যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা এফপিকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। তবে এ বছরে সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে। বর্তমানে এটি কোনো হুমকি নয়। তবে ওই কর্মকর্তা এফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করেছে তা ব্যাখ্যা করেনি।
এএফপি প্রতিবেদনে জানিয়েছে ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের 1 এপ্রিলের পর, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা করেছিল ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সন্ত্রাসী তালিকা থেকে তার নাম তুলে নেয়। আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে শারা। এর আগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এর আগে গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত আল শামকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 14 সদস্য পক্ষে ভোট দেয়, আর চীন ভোটদানে বিরত ছিল। গত জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের ঘটনা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার বলেন, তাদের সামরিক বাহিনী ভয়ঙ্কর হামলা চালিয়ে শত্রুদের বুকে কম্পন তৈরি করে এবং তাদের নিঃশর্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য করা হয়, কারণ তারা ভাবতেও পারেনি ইরান এত দ্রুত পাল্টা হামলা চালাবে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে শত্রুরা তাদের লক্ষ্যে অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরাকচি বলেন, ওই যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলের আমেরিকা আত্মসমর্পণের জন্য নিঃশর্ত সমঝোতার বার্তা পাঠাতে থাকে। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন। আরাকচি আরও বলেন, শত্রুরা ভেবেছিল 2-3 দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে, তবে তারা আয়াতুল্লাহ আলী খামেনির প্রজ্ঞা বুঝতে পারেনি, কারণ তার দৃঢ়তায় ইরান দ্রুতই সেনাবাহিনী পুনর্গঠন করে দেশ রক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত G20 সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবে না। এর কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন তিনি। সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সম্মেলনে যোগ দেবেন, তবে এবার তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সেখানে যাবে না। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, দক্ষিণ আফ্রিকায় G20 অনুষ্ঠিত হওয়া একেবারে লজ্জাজনক। যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে যাবেন না। আফ্রিকানরা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম ইউরোপীয় বসতির বংশধর। তারা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, আর তাদের জমি ও খামার দখল করা হচ্ছে। ঘূর্ণিঝড় কালমেগির ধ্বংসের রেশ কাটতে না কাটতে ফিলিপাইনের দিকে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাংওং। ঘূর্ণিঝড়টি রোববার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। এ সময় 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ধ্বংসাত্মক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফাংওং 1500 কিলোমিটার 932 মাইল এলাকা জুড়ে বিস্তৃত হবে। এর প্রভাবে ইতোমধ্যেই ফিলিপাইনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। দেশটির আবহাওয়াবিদ ভেনিসন এস্তারেজ এক ব্রিফিংয়ে বলেন, এটি প্রায় পুরো দেশ জুড়ে প্রভাব ফেলতে পারে। এর আগে কালমেগির আঘাতে ফিলিপাইনে 204 জন এবং ভিয়েতনামে 5 জন নিহত হয়েছেন। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ব্যাপক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক। আল্লাহ হাফেজ।